আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, খাদ্য অধিদপ্তরে। সততা কাকে বলে সেটা যদি বলতে হয় তাহলে আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে হয়। স্কুলের বেতনও দিতে পারতাম না। কত কথা শুনেছি ম্যাডাম স্যারদের কাছ থেকে। তিনি, আমার বাবা, মাসিক বেতনটা ছাড়া আর কিছুই অ্যাকসেপ্ট করতেন না। সব থেকে বড় ব্যাপার ছিল যে তিনি একজন শিল্পীমনা মানুষ ছিলেন। অনেক নাটক লিখেছেন, অনেক সংগঠন তৈরি করেছেন, অনেক পুরস্কারও পেয়েছেন তার অভিনয় নৈপুণ্যতার কারণে। তিনি যতগুলো সংগঠন তৈরি করেছেন, যত শিল্পী তৈরি করেছেন, স্টেজ ড্রামা থেকে শুরু করে রেডিওতে, তিনি প্রচুর পরিমাণে কাজ করেছেন এটার জন্য। আর সততা, তিনি যখনই চাকরিতে ঢোকেন তারপর থেকে তিনি ওই বেতনের টাকাটা ছাড়া আর একটা টাকাও তিনি অ্যাকসেপ্ট করতেন না, যার জন্য অনেকেরই সমস্যাও হতো। মানে তার সততার কারণে অনেকের সমস্যা হতো। আমি সেই বিষয়টা যাচ্ছি না, কিন্তু কি অপরাধ ছিল আমার বাবার। আমি ছাত্র আন্দোলন অনেকটাই সাপোর্ট করেছি। আমি একটা ইউনিভার্সিটিতে যখন ক্লাস নিয়ে প্রফেশনাল ট্রেনিং দিই, আমার অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটির, আমি তাদের খোঁজ খবর রাখতাম। প্রতিদিন বাসায় ফিরে আমি ফোন করতাম, মেসেজে যোগাযোগ করতাম যে তোমরা সবাই কেমন আছো, সবাই সেফলি থেকো। বিভিন্নভাবে তাদের খোঁজ খবর নিতাম। আর বাবাকে বলেছিলাম তুমি এই সময়টা বাইরে যেও না, কারণ তিনি সত্যি কথা বলতে তিনি কোনোদিনই রাজনীতি পছন্দ করতেন না, রাজনীতির সাথে সেভাবে সম্পৃক্তও ছিলেন না। কোনো প্রকার রাজনীতি তার পছন্দ ছিল না। তিনি একান্তই মানুষের সাথে গল্প গুজব করা, সবসময় হাসি মুখেই থাকতেন আর মানুষের মধ্যে থাকতে পছন্দ করতেন। রিটায়ার্ড করার পরে একটা ছোট্ট ফার্মেসি শপ করে দিয়েছিলাম, যেখানে তিনি বসতেন, শুধুমাত্র মানুষের সাথে গল্প গুজব করে সময় কাটাতেন। অনেক তার বয়সী মানুষজন আসতো। শুধু তার বয়সী বললে ভুল হবে, অসংখ্য মানুষ, তার ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ, ইভেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারপরেও তার একটা বাড়ির কেয়ারটেকার থেকে শুরু করে একটা বাড়ির মালিক, প্রত্যেকটা লেভেলেই তিনি মিশে যেতে পারতেন, গল্প গুজব করতে পারতেন, সবাইকে অনেক মোটিভেশন কথাবার্তা বলতেন। তার সত্তার কারণে ঢাকায় এসে আমি ইউনিভার্সিটি লাইফ পার করেছি। প্রথম দিকে বলতে গেলে যখন টিউশনি পেতাম না বা কোনো রকম সাইড ইনকাম করার সুযোগ করে নিতে পারিনি, ততদিন পর্যন্ত আমি একবেলা খেয়ে দুবেলা না খেয়েও সময় কাটিয়েছি। কিন্তু বাবাকে জানতে দিইনি, কারণ বাবা কষ্ট পেতেন। সেই বাবা ৭২ বছর পা দিল, রিটায়ার্ড করেছে, ১০-১২ বছর হয়ে গেছে। আন্দোলন শুরু বা মাঝামাঝি, সেই সময় বাবা আমার চোখে ফাঁকি দিয়ে বাইরে চলে গেল হাঁটতে। বাসায় আসলো আহত হয়ে। কি আহত? তিনি হাঁটতে হাঁটতে আসছেন, তাকে কিছু ছেলে পেলে ঠিক বুকের নিচের দিকে হাতের কনুই দিয়ে জোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় তারা। চাক্ষুষ যারা দেখেছেন তারাই দৌড়ে যেয়ে বাবাকে উদ্ধার করে এবং বাসায় নিয়ে আসে। বাবার পিঠে অনেক বড় একটা ক্ষত ছিল, মেরুদণ্ডের ঠিক মাঝখানে, মাজার ঠিক নিচে একটা বড় বেডশোর তৈরি হয়। অনেকখানি মাংস ওখান থেকে উঠে যায়। কুচকির দিকে অনেক বড় একটা ক্ষত। চিকিৎসা শুরু করলাম।
কিন্তু বাবা আর হাঁটতে চলতে পারল না, বেডেই থাকল। সেই বেডে থাকতে থাকতে, চিকিৎসা করতে করতে নভেম্বরের 24 তারিখ আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল। আমরা তো কোনো রাজনীতি করি না, আমি অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল না। আমার পরিবারটা একটা মধ্যবিত্ত বলেন, কিন্তু অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল না। তার মধ্য দিয়েও সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি আমার বুড়ো ছেলেটাকে বাঁচিয়ে রাখার জন্য। কি অপরাধ করেছিল আমার বাবা, একজন 72 বছর বয়সের সিনিয়র সিটিজেন, যাকে এইভাবে ধাক্কা মারতে হয়? কি ধরনের মেন্টালিটি ছিল ওই ছেলেগুলার? কোন বাবা মায়ের সন্তান তারা? খুব দেখতে ইচ্ছা হয় সেই বাবা মাকে, যে একটা ছেলের কাছ থেকে তার কলিজার টুকরো, তার পুরো ছেলেকে এইভাবে কেড়ে নিতে পারে। প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আমার বাবার অপরাধ কি ছিল? আমি কোনো বিচার চাই না, কারোর কাছেই কোনো বিচার চাই না। আমি অর্থনীতির দিক থেকে অনেক সচ্ছল নই, অনেক কষ্ট করেও মান সম্মান, আত্মসম্মান বজায় রেখে বাবা মাকে নিয়ে চলছি বা চলে আসছি। চাকরির জন্য অনেক চেষ্টা করছি, অনেক অভিজ্ঞতা আমার, কিন্তু অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, 16 বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও একটা ভাইবা কল পাওয়া খুব কষ্ট হয়ে যায়। আবার কোথাও ভাইবা দিলেও জানি ইন্টারভিউতে ডাকবে, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ডাকবে। অপেক্ষা করতে করতেই সময় চলে গেল, আর ডাকে না। বাবাকে চিকিৎসা করিয়েছে অনেক কষ্ট করে, যতটা সম্ভব, আর নিজের এই 2 হাত দিয়ে বাবাকে সবসময় টেক কেয়ার করে আসছি। শেষ রক্ষা করতে পারিনি। আমি কোনো বিচার চাই না, কিন্তু আদালত, মহামান্য আদালতের উপরে যে আদালত আছে, সেই সৃষ্টিকর্তার আদালতের কাছে আমাকে হয়তো কিছু বলতে হবে না। তিনি সব দেখেন, তিনি সব বোঝেন, তিনি হয়তো সঠিক সময়ে মোক্ষম জবাবটা দিয়ে দেবেন। যারা আমার বাবার এই করুণ পরিণতির জন্য দায়ী। আপনি হলে কি করতেন? যারা এই ভিডিওটা দেখছেন, আপনার বুকের ভিতরটা কেমন করত? যারা দেখছেন, বুকটা ফেটে যাচ্ছে আমার। আমি ভিডিওটা করছি খুব কষ্ট করে, কথাগুলো বেরোচ্ছে না আসলে। বাবাকে যখন সৎকার করি, বাবার মুখখানা এখনো চোখের সামনে ভাসে। আমি ভুলতে পারছি না বাবার সেই ছোটমণি ডাকটা। আর কোনোদিন শুনতে পাবো না বাবার কণ্ঠ, ছোটমণি। আমি আমার বাবাকে কখনো বাবা হিসেবে না, আমি আমার বুড়ো ছেলে হিসেবে দেখতাম। বুকটার ভিতরে জড়িয়ে রাখতাম, ঘুম পাড়াতাম, মুখে লোশন মাখিয়ে দিতাম, প্রিয় খাবারগুলো কিনে আনতাম। শেষ রক্ষা করতে পারিনি, শেষ